আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। এখানে আমরা আন্তর্জাতিক সম্পর্কের যে কী কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে বাংলায় সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি যাতে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা খুবই সহজে আ বিষয়টাকে বুঝতে পারে এবং তাদের পরবর্তী স্টাডির ক্ষেত্রে বিষয়টাকে খুবই সহজে রিলেট করতে পারে। তো আজকে আমরা আলোচনা করব ইম্পেরিয়ালিজম নিয়ে, অর্থাৎ সাম্রাজ্যবাদ নিয়ে। তো সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হিস্টোরিক্যাল বেসিসে বা বর্তমানে বা আসন্ন ভবিষ্যতে সবসময় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং ইতিহাসের লেখনী বা ইতিহাসের বিভিন্ন পর্যায় সৃষ্টির ক্ষেত্রে সাম্রাজ্যবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আজকে আমরা ইতিহাসের অত বিশ্লেষণে না গিয়ে সাম্রাজ্যবাদ সম্পর্কে বা ইম্পেরিয়ালিজম সম্পর্কে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিব যাতে আপনারা এই বিষয়টা আপনাদের পরবর্তী স্টাডির ক্ষেত্রে খুব সহজে রিলেট করতে পারেন। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব ইম্পেরিয়ালিজম নিয়ে। হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ এমন একটি পলিসি যার মূল ও একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ফরেন পিপল বা ফরেন টেরিটরি তাকে কনকোয়ার করা বা তাকে জয় করা, অথবা এই যে ফরেন পিপল বা ফরেন টেরিটরি এর উপর তার কন্ট্রোল স্থাপন করা। যে ইম্পেরিয়াল যে স্টেট আছে বা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সর্বদা তার সুপার মিলিটারি শক্তি ও অর্থনীতিকে ব্যবহার করে অপেক্ষাকৃত দুর্বল যে রাষ্ট্রগুলি আছে তাদের হস্তগত করতে, অর্থাৎ তাদেরকে অকুপাইড করতে এবং তাদের থেকে তাদের বিশেষ করে যে সাম্রাজ্যবাদী রাষ্ট্র কী ধরনের পলিটিক্যাল অবজেক্টিভস পেতে পারে সেই দিকগুলোর উপর বিবেচনা করে তার যে সাম্রাজ্য বিস্তার করে থাকে। এবং এই পলিটিক্যাল যে অবজেক্টিভস তা হতে পারে যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রের শক্তি বৃদ্ধি বা তার যে প্রেস্টিজ বা প্রাইডের জায়গা আছে সেটাকে এনহ্যান্স করা, বা হতে পারে তার যে বিভিন্ন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের জায়গাগুলো থেকে বিভিন্ন রিসোর্স ক্যাপচার করা, বা তার যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো রান করার জন্য যে র ম্যাটেরিয়ালস দরকার সেই র ম্যাটেরিয়ালসগুলো কালেকশন করা, অথবা চিপ লেবার দরকার সেই চিপ লেবারের জন্য কিন্তু হিস্টোরিক্যালি বিভিন্ন সময় এই সাম্রাজ্যবাদী চিন্তাটা এগিয়েছে। এবং অন্যতম যে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভস তাদের পলিটিক্যাল অবজেক্টিভস তা হচ্ছে বিশেষ করে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন কোনো মার্কেট সৃষ্টি করা এবং সেই মার্কেটে নিজেদের প্রোডাক্টটাকে সেল করা বা এক্সপোর্ট করা। তো এই ইম্পেরিয়াল যে স্টেটগুলো বা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এই যে পলিটিক্যাল অবজেক্টিভসগুলো রয়েছে যেগুলোকে বললাম তা বিভিন্ন উপায় অর্জন করতে পারে। সবচেয়ে জনপ্রিয় যে মেথড তা হচ্ছে কনকোয়ার বা অকুপেশন বা কলোনি স্থাপন করা, কোনো জায়গায় দখলের মাধ্যমে সেখানে তার নিজস্ব সিস্টেমটা লঞ্চ করা বা স্থাপন করা। সেখানে যে অকুপেশন বা এই যে দখলদারিত্ব এর পাশাপাশি যে সাম্রাজ্যবাদী রাষ্ট্ররা রয়েছে তাদের যে সেটেলার্স রয়েছে তাদেরকে অভিযোজন করাতে পারে বা তাদের সেখানে ট্রান্সফরমেশন করাইতে পারে। বা অন্য একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্ম প্রচারের ক্ষেত্রেও কিন্তু এই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, বিশেষ করে ইউরোপিয়ান যে ক্রিশ্চিয়ানিটি এই যে ধর্ম প্রচারের ক্ষেত্রে কিন্তু এই সাম্রাজ্যবাদী চিন্তাটা সবসময় কাজে দিয়েছে। এবং মার্কেট তৈরির কথাটা তো বললামই। তো এই যাবতীয় এই মেথডগুলো কিন্তু সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো সবসময় ইউজ করে। কেন ইউজ করে? যে ফরেন পিপল এবং ফরেন টেরিটরির উপর তার একক যে কন্ট্রোল সে কন্ট্রোলটা যেন সে বজায় রাখতে পারে এবং বজায় রাখার মাধ্যমে তার সেই অবজেক্টিভসগুলো সে জানি খুবই সহজে আদায় করে নিতে পারে। তো পৃথিবীর ইতিহাসে অনেক বৃহৎ অংশ যাবৎ এই সাম্রাজ্যের বিস্তার ছিল। অর্থাৎ পৃথিবীর ইতিহাস যে লেখা হয়েছে এই ইতিহাস লেখার
যে মূল চিন্তাটা সেটাও কিন্তু সাম্রাজ্যবাদী চিন্তা থেকে এসেছে। তো ইতিহাসে সবসময় সাম্রাজ্যের একটা প্রভাব ছিল। যদি আমরা প্রাচীন সভ্যতাগুলোর কথা বলি, যেমন মিশরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তার আশেপাশে বিভিন্ন অঞ্চল কিন্তু তারা দখল করেছিল। আবার একটা সভ্যতা আর একটা সভ্যতাকে গ্রাস করেছিল। হ্যাঁ, তো এই যে সাম্রাজ্যবাদী চিন্তা, সে চিন্তাগুলো করেছিল নিজেদের প্রভাবটা দেখানোর জন্য বা নিজেদের যে অর্থনৈতিক কাঠামো সেটা আরও স্ট্রং করার জন্য। এবং বর্তমান যদি আমরা বলি, ইসরায়েলের প্যালেস্টাইনের যে দখলদারিত্ব বা ওয়েস্ট ব্যাংকে যে ইলিগ্যাল অকুপেশন তাদের হচ্ছে, বা রাশিয়ার যে ক্রিমিয়া দখল, যেটাকে আমরা একদম নতুন যে এক্সপ্যানশন বা নতুন যে সাম্রাজ্যবাদ ধারণা, তার উদাহরণ হিসেবে দিতে পারি। তো যে প্রাচীন যে ইতিহাসের এই যে ইম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য, এই যে বিস্তৃতি যতই থাকুক না কেন, যে পঞ্চদশ শতাব্দীর পরবর্তীতে পর্যায়ে যে ইউরোপিয়ানরা যে তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা বা সাম্রাজ্যবাদী পলিসি নিয়ে এসেছিল, সেই পলিসিটাকেই কিন্তু আমরা যে বর্তমানে ইম্পেরিয়ালিজম বলতে যা বুঝি, সেই বেস পয়েন্টটা সৃষ্টি করেছিল ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন না, ইউরোপীয়ভুক্ত যে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বা পাওয়ারফুল স্টেট ছিল বা কলোনিয়াল রাষ্ট্রগুলো ছিল, তারা কিন্তু এই সাম্রাজ্য, এই ধারণাটাকে কিন্তু একটা নতুন রূপ দিয়েছে। আমরা জানি ইউরোপিয়ান যে পাওয়ারফুল স্টেটসগুলো, তারা কিন্তু প্রায় পৃথিবীর সমগ্র জায়গায় কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। তো এই সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে সাম্রাজ্য অর্থাৎ ইম্পেরিয়ালিজম, এই যে নীতিটা, এই নীতিটাকে একটা কাঠামোবদ্ধ রূপ দেয় ইউরোপের যে পাওয়ারফুল স্টেটগুলো, এবং সাম্রাজ্যের যে ধারণাটা বা বিশ্লেষণ বা পরবর্তীতে সাম্রাজ্য থেকে উপনিবেশবাদ এবং পরে যে অনুপনিবেশবাদ বা ডিকলোনাইজেশন যে প্রসেসগুলা, সেগুলোকে কিন্তু সেই ইউরোপিয়ান কলোনি থেকেই কিন্তু কাউন্ট করা হয়, সেইখান থেকেই কিন্তু সেই বেস পয়েন্ট থেকেই কিন্তু আলোচনা করা হয়। তো এই যে আধুনিক ইউরোপিয়ান যে ইম্পেরিয়ালিজম বা আধুনিক যে সাম্রাজ্যবাদ ইউরোপের, এটাকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শুরু হয়েছিল 1500 সাল থেকে 1850 সাল পর্যন্ত, এই এত বড় লম্বা একটা সময়কে বলা হয় একটা অংশ, এবং দ্বিতীয় অংশটা 1870 সালের থেকে 1945 সাল পর্যন্ত আর একটা অংশ। তো প্রথম অংশটাকে মূলত ওল্ড ইম্পেরিয়ালিজম বলা হয়, কারণ এখানে মূলত নেদারল্যান্ড বা ব্রিটেন, ফ্রান্স, এদের কিন্তু সাম্রাজ্য স্থাপনের চিন্তার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু প্রত্যেকে নিজস্ব আলাদা আলাদা পলিসি নিয়ে গিয়েছিল বা গিয়েছে। আমরা যদি আমেরিকার কলোনিয়াল হিস্টোরি দেখি, সেখানে স্পেনের যে পলিসি ছিল, ফ্রান্সের যে পলিসি, ব্রিটেনের যে পলিসি, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা পলিসি, এবং তাদের যে কুঠি নির্মাণ, তাদের যে ব্যবসায়ী নীতি, সেটাও কিন্তু অনেকটা আলাদা। এবং দ্বিতীয় যে স্পেকট্রাম বা দ্বিতীয় যে ধাপটা, সেটা হচ্ছে নিউ ইম্পেরিয়ালিজম, যার বিস্তৃতি ছিল 1870 সাল থেকে, অর্থাৎ জার্মানির ইউনিফিকেশন সময় থেকে 1945 সালের এই যে লম্বা সময়টা। তো এই সময়টাকে, এই যে নতুন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তা, এই সাম্রাজ্যবাদী চিন্তাকে লিড করেছিল কিন্তু মূলত ব্রিটেন। এবং এই ব্রিটেন যখন এই সাম্রাজ্যটাকে লিড করে এবং ডে বাই ডে তার অবস্থান শক্ত করছিল, এবং কলোনাইজেশন সাম্রাজ্যবাদ নীতিটাকে যখন অন্য একটা স্টেজে নিয়ে গিয়েছে, তখন কিন্তু অন্য অনেকগুলো পাওয়ার ব্রিটেনের প্রতি দৃষ্টি দিয়েছে, এবং সাম্রাজ্যবাদী চেতনায় তারাও কিন্তু উজ্জীবিত হয়েছিল। তো তৎকালীন সময়টা যদি বলি, যে নিউ ইম্পেরিয়ালিজম সময়টা, ওই সময় কিন্তু ওয়ার্ল্ড যে সিস্টেম, সেখানে কিন্তু অনেক চেঞ্জ হচ্ছিল, নতুন নতুন পাওয়ারের উত্থান, ইকোনমিক কলাপস, এই ধরনের অনেক কিছু হচ্ছিল। তো এই একটা সিস্টেমের ভিতরে ব্রিটেন কিভাবে নিজেকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে কায়েম করেছে, এর যে একটা প্রশ্ন হিস্টোরিক্যালরা করে থাকে, তার ব্যাখ্যায় তারা বলে যে বিশেষ করে শক্ত হাতে সাম্রাজ্য স্থাপন এবং নতুন মার্কেট গঠন করার মাধ্যমেই কিন্তু যে কাঁচামাল দরকার ছিল, বিশেষ করে ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, বিশেষ করে ব্রিটেনে প্রথম শুরু হলো, তো সেইখানে যে কাঁচামালের দরকার হলো, সেই কাঁচামালের
বা চিপ লেবারের জন্যই কিন্তু ব্রিটেন সারা বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের সাউথ এশিয়া এই অঞ্চল বা চীনের এই অঞ্চলগুলোতে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা সে তখন চালিয়ে গেছে, এবং দীর্ঘদিন যাবৎ তার যে এই লিডিং ক্যাপাসিটি সেটা অবশ্যই বজায় রেখেছে। তো এই যে ব্রিটেনের যে সাম্রাজ্যবাদ চিন্তাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যার ফলে যে অন্য অন্য রাষ্ট্রগুলো, বিশেষ করে যদি আমরা জাপানের কথা বলি, তৎকালীন সময়ে জার্মানি বা ইউএসএ, তো এদের কিন্তু মনোবাসনা হ্যাঁ, পাশাপাশি এই যে সাম্রাজ্যবাদ যে শুধু অর্থনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল তা না, ধর্মীয় প্রচারের একটা বড় কারণ ছিল এখানে। এবং বিশেষ করে যে এই ধর্মীয় নীতির ফলে যে একটা তাদের বিশেষ করে সাম্রাজ্যবাদী শক্তিদের নিজস্ব যে একটা কালচার বা ধর্মীয় অ্যাফিলিয়েশন যখন তাদের অকুপাইড অঞ্চলে ছড়িয়ে যায়, একটা সেমি কালচারাল একটা অ্যাটমসফিয়ার সেখানে তৈরি হয়। সেই অ্যাটমসফিয়ার তৈরির মাধ্যমে কিন্তু ওই অঞ্চলটাকে শাসন করা তাদের পক্ষে অনেক সহজ হয়েছে। তো যেখানে ইউরোপীয়দের যে ওল্ড ইম্পেরিয়ালিজম ছিল, সেখানে আমেরিকা এশিয়াকে কেন্দ্রিক, এবং ব্রিটেনের যে লিডিং যে নতুন ইম্পেরিয়ালিজম সেটা ছিল মূলত আফ্রিকা কেন্দ্রিক। অর্থাৎ আমরা জানি 1757 সালে এখানে প্রথম ব্রিটেন আসলো, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে এখানে দখল করলো। তার অনেক আগেই কিন্তু ব্রিটেন মানে এখানে এসেছিল। তো এই যে সাম্রাজ্যবাদীরা যে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ওল্ড যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী সময়, যেটা 1500 থেকে 1850, এই সময়টা কিন্তু তাদের কেন্দ্রে ছিল বা চিন্তাভাবনা জায়গা ছিল মূলত ইস্ট এশিয়া, অর্থাৎ বর্তমানে চীন এবং আমেরিকা এবং এশিয়ার যে সাউথ এশিয়া, এই অঞ্চলটাকে কেন্দ্র করে। পরবর্তীতে কিন্তু তাদের নতুন যে সাম্রাজ্যবাদের ধারা, সেই ধারাটাকে কিন্তু তারা আফ্রিকা কেন্দ্রিক করে নিয়েছিল, এবং আফ্রিকাকে যখন তারা নিজেদের সাম্রাজ্যবাদ বিস্তারের কেন্দ্র হিসেবে ধরে নেয়, কিন্তু আফ্রিকার যে কাউন্টার দেওয়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু খুবই নগণ্য ছিল। অর্থাৎ তারা যে ট্র্যাডিশনাল লাইফ লিড করতো, সেক্ষেত্রে কিন্তু ইউরোপের যে সফিস্টিকেটেড বা অ্যাডভান্স টেকনোলজি বা জীবনধারা বা মতাদর্শ বা স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো, তার সাথে কিন্তু আফ্রিকার যারা ছিল, বিশেষ করে ট্রাইবাল সোসাইটি, তারা কিন্তু পেরে ওঠে না মিলিটারিলি বা ইন্টেলেকচুয়ালি, কোনো ক্ষেত্রে পেরে ওঠে না। এবং তার ফলে আমরা দেখি যে 1890-এর দিকে কঙ্গো রিভারকে কেন্দ্র করে যে বেলজিয়ামের তৎকালীন রাজা হেনরি যে আফ্রিকাকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যের ভিতরে বিভিন্ন ভাগ করে দিল, যেভাবে সেটাকে এক কথায় স্ক্রাম্বল অফ আফ্রিকা বলা হয়। অর্থাৎ খুবলে আফ্রিকাকে কিন্তু সাম্রাজ্যবাদী যারা শক্তি ছিল তারা নিয়ে গেল। তো এখানে কিন্তু প্রত্যেকটা যে ইমার্জিং যে পাওয়ার বা ব্রিটেন, সবাই কিন্তু তাদের নিজস্ব দখলগুলো, নিজস্ব জায়গাগুলো কিন্তু নিয়েছে, এবং এর ফলে কিন্তু তাদের মধ্যকারও অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছিল। তো ব্রিটেনের যে এই নিউ ইম্পেরিয়ালিজম, তা সর্বাপেক্ষা ব্যবহার হয়েছে তার জিও অফ দ্য ক্রাউন, অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপর। অর্থাৎ ব্রিটেনের সবসময় তার চিন্তা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে প্রোটেক্ট করা, এবং বক্সার ওয়ারের মাধ্যমে যে ইউরোপিয়ান শক্তিগুলো যারা ইস্ট এশিয়ায় ছিল, বিশেষ করে চীনের যে সাম্রাজ্যে যে মার্কেট দখল করে নিয়ে, তো তার ফলেও কিন্তু চীনেও তারা তাদের সাম্রাজ্য বিস্তার করে। যখন বক্সার ওয়ারে চীনের সরকারের পতন হয়, পতন মানে হেরে যায়, তখন বিভিন্ন ধরনের রেগুলেশনের মাধ্যমে তারা কিন্তু এই কাজটা করে। পাশাপাশি যে তখন ফ্রান্স, আলজেরিয়া এবং নর্থ আফ্রিকার বিভিন্ন যে রাষ্ট্রগুলোকে নিয়ে কিন্তু ফ্রান্স অনেক বিজি ছিল। তো এবং ফ্রান্সের আর একটা কনসার্নিং জায়গা ছিল হচ্ছে বিশেষ করে সুয়েজ ক্যানেল, এবং সুয়েজ ক্যানেল যখন খনন করলো, তারপরে সুয়েজ ক্যানেলকে নিয়ে কিন্তু ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে, এবং পরবর্তীতে তারা কিন্তু সমঝোতা ভিত্তিতে এই ক্যানেলটাকে দখল করেছিল। ব্রিটেনের সবচেয়ে বড় জায়গা ছিল যে এই ক্যানেলটা ব্যবহারের মাধ্যমে তার যে ইকোনমিক ডেভেলপমেন্টের বা তার যে মূল পলিটিক্যাল অবজেক্টিভের জায়গা, সেটা হচ্ছে তার যে ইন্ডিয়াকে তার
ইন্ডিয়ার যে সম্পদ তাকে কিন্তু, বা তার যে ইন্ডিয়ান কলোনি সেটাকে কিন্তু তার প্রিজার্ভ করতে হবে। তার জন্য কিন্তু তার মানে এই সুয়েজ ক্যানেলটা একান্তই দরকার ছিল। তো তার জন্য কিন্তু দুজনের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছিল, পরে সমঝোতার ভিত্তিতে তারা ক্যানেলটাকে ইকুয়ালি চালিয়েছে। তো ব্রিটেনের যে এই নিউ ইম্পেরিয়ালিজম এইটা ইন্ডিয়া কেন্দ্রিক ছিল। তো তারপরে যে এই ব্রিটেনের যে এই সাম্রাজ্যবাদী চেতনাটা, এই যে উত্তরোত্তর উন্নতি এবং তাদের নিজেদেরকে প্যাক্স ব্রিটানিকা বলে যে একটা বড় ফ্রেমে নিজেদেরকে পরিচয় দেওয়া, যে তাদের যে বড় আকারে প্রাইডের জায়গা হিসেবে সাম্রাজ্যবাদকে তুলে ধরা, এটা কিন্তু ওই বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে জাপানকে তখন বিশেষভাবে প্রভাবিত করে। এবং জাপান তৎকালীন যে কোরিয়ান পেনিনসুলা এবং চীনের কিছু অংশ এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার এই বিস্তর অঞ্চলকে কিন্তু জাপান তার করায়ত্ত করে, অর্থাৎ তার অকুপেশন এই অঞ্চলে চলে। এই অঞ্চলে তার সাম্রাজ্য বিস্তার ঘটে। সরি। তো এই যে এতক্ষণ আলোচনা করলাম যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ নিয়ে যে হিস্টোরিক্যালি কীভাবে বিষয়টা এসেছে, এই সাম্রাজ্যবাদের পক্ষে বিপক্ষে অনেক ধরনের যুক্তি আছে। তো অর্থাৎ বিভিন্ন থিওরির আন্ডারে এদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়। এক নম্বর যদি বলি যে প্রথম যে কনজারভেটিভ যারা থিওরিস্ট বা ফিলোসোফার রয়েছেন, তারা ডিরেক্টলি মনে করেন যে সাম্রাজ্যবাদ বিস্তারটা খুবই জরুরি। সাম্রাজ্য বিস্তারটা কেন জরুরি? এখানে কনজারভেটিভ রাইটারদের মধ্যে রুডিয়ার্ড কিপলিংয়ের কথা আমরা বলতে পারি, বা আমরা চেসিল রোডসের কথা বলতে পারি। তারা বলেছেন যে এই ইউরোপিয়ান কন্টিনেন্টের ভিতরে যে সকল ইন্টারনাল কনফ্লিক্টগুলো রয়েছে, সেই কনফ্লিক্টগুলো থেকে দূর হতে, বা নিজেদের যে সোশ্যাল স্ট্রাকচার সেইখানে একটা ব্যালেন্সিং পজিশনটা, অর্থাৎ অর্ডারের যে ব্যালেন্সটা সেটা বজায় রাখার জন্য কিন্তু ইউরোপের যে শক্তিগুলো রয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সাম্রাজ্যটা বাইরে বিস্তার করা, অর্থাৎ নিজের কন্টিনেন্ট থেকে নিজের কন্টিনেন্টে সাম্রাজ্য বিস্তার না করে অন্য কোনো কন্টিনেন্ট খোঁজা বা অন্য কোনো জায়গায় তাদের প্রভাবটা বিস্তার করাটা খুবই জরুরি। তো সেই দিক থেকে কনজারভেটিভ যারা রাইটার্স বা থিওরিস্ট, তারা কিন্তু সাম্রাজ্যবাদকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে। তারপরে লিবারালিস্ট যারা, তারা কিন্তু ডিরেক্টলি স্বীকার করেনি, কিন্তু সাম্রাজ্যবাদের যে মূল পয়েন্টটা বা এইমস যে আছে, নিউ মার্কেট সৃষ্টি, অর্থাৎ নতুন বাজার তৈরি করা, এবং নতুন বাজার তৈরি করার মাধ্যমে যে উভয় পক্ষে যে একটা সমঝোতায় আসা, বা অর্থনৈতিক কম্পিটিশনের মাধ্যমে যেহেতু যেন উভয় পক্ষ লাভবান হতে পারে, এই বিষয়টাকে বিশেষ করে লিবারালরা বেশি আপনার গুরুত্ব দিয়েছে। এবং তাদের মূল জায়গা হচ্ছে প্রোডাকশন কস্ট দূর করার জন্য, বা চিপ লেবারের মাধ্যমে যে কম, অর্থাৎ তারা এখানে প্রোডাকশন কস্টে হ্রাস করার ক্ষেত্রে এবং নিজস্ব যে পণ্য আছে তার জন্য নতুন মার্কেট প্রতিষ্ঠার ক্ষেত্রে যে এক্সপ্যানশন পলিসির দরকার, সেক্ষেত্রে সাম্রাজ্যবাদকে তারা ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি যে হোক তারা সাপোর্ট করেছে। এবং তারপরের যে থিওরিস্ট যারা, বিশেষ করে মার্কসিস্ট যারা, যে মার্কসিস্টরা কিন্তু সাম্রাজ্যবাদের যে নিগ্রহ, বিশেষ করে ইকোনমিক নিগ্রহের যে বিষয়টা, এটাকে বেশি হাইলাইট করেছে। এবং মার্কসিস্ট ধারণার অন্যতম একজন প্রধান হচ্ছে লেনিন। তিনি কিন্তু সাম্রাজ্যবাদের বা ইম্পেরিয়ালিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটাই প্রদান করেছেন। তিনি বলেছিলেন যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র সর্বোচ্চ যে স্তরে পৌঁছাতে চায় বা তার যে লক্ষ্য থাকে, তা হচ্ছে সাম্রাজ্যবাদ। এবং তিনি খুবই সুন্দর করে বলেছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে যে কারণটা সবচেয়ে বেশি দায়ী, সেটা হচ্ছে যে তৎকালীন যে পাওয়ারফুল স্টেটগুলা, ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলা, তাদের যে ইন্টারনাল বা ডোমেস্টিক যে পরিমাণ ইকোনমিক সারপ্লাস ছিল, সেই সারপ্লাস অনুযায়ী যে ওভারসি, অর্থাৎ ইউরোপের বাইরে যে তাদের যে নতুন মার্কেট খোলা, অর্থাৎ নতুন মার্কেট সৃষ্টি বা নতুন মার্কেট দখল করার যে প্রতিযোগিতা, সেই কম্পিটিশনটার ফলেই কিন্তু মূলত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। আমরা দেখতে পাই যে জার্মানি যখন পুনরায় একত্রিতভুক্ত হলো, তখন জার্মানি যে পরিমাণ অর্থনৈতিকভাবে এগিয়ে গেল, ব্রিটেন বা
ফ্রান্সকে ছাড়িয়ে এসে চলে গেল। তো এই যে তার যে উদ্বৃত্ত একটা জায়গা, এই জায়গাটা এবং এই অর্থটা সে মানে কীভাবে ব্যবহার করবে, এবং তার কোনো ধরনের কলোনি ছিল না, কোনো মার্কেট প্রতিষ্ঠার জায়গা ছিল না। তো তখন কিন্তু সে বিভিন্নভাবে কিন্তু আফ্রিকা বলো বা অন্য অন্য জায়গায় তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, এবং তার ফলশ্রুতিতে অন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো কিন্তু তা মেনে নেয় না, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স এবং রাশিয়া অন্য দিক থেকে। তার ফলে কিন্তু একটা বড় মহাযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছে। তো এই দিক থেকে কিন্তু লেনিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিশেষ করে পুঁজিবাদী রাষ্ট্রগুলো তাদের যে সাম্রাজ্য বিস্তার, সেই তাদের যে নতুন মার্কেট দখলের জন্য যে প্রতিযোগিতা, তার থেকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মতন একটা মারাত্মক সংঘাত বা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। এরপরে যারা রিয়ালিস্ট রয়েছেন, যেমন হ্যান্স জি মর্গান, তো যাকে রিয়ালিস্ট ঘরানা বা স্কুলের জনক বলা হয়, তিনি কিন্তু ডিরেক্টলি সাপোর্ট করেছেন এই সাম্রাজ্যবাদকে। তিনি মনে করেন সাম্রাজ্যবাদ বা মিলিটারি এক্সপ্যানশন পলিসি, এই পলিসিটা হলো যে কোনো সিস্টেমের ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠা করার জন্য প্রধান নিয়ামক এবং সবচেয়ে জরুরি। এবং যারা রিয়ালিস্ট আছেন তারা খুবই ক্রিটিক্যালি লেনিনের যে এককভাবে ক্যাপিটালিজম কি ইম্পেরিয়ালিজম বা কোনো কনফ্লিক্টের প্রাইম জায়গা থেকে দেখা, এটাকে তারা একটু ক্রিটিক্যালি বলেছেন যে বিষয়টা যদি এরকমই হয় তা আমরা এভাবে বলতে পারি যে সব পুঁজিবাদী রাষ্ট্রই কি সাম্রাজ্যবাদী। তারা বলেন যে না, সব পুঁজিবাদী রাষ্ট্রই সাম্রাজ্যবাদী না, আবার সব সাম্রাজ্যবাদী রাষ্ট্রই পুঁজিবাদী না। তো এইখানেও তাদের একটা লজিক আছে, যেহেতু আমরা দেখি যে কিছু কিছু, যেহেতু আমরা যদি দেখি কোল্ড ওয়ারকালীন সময়ে যে সোভিয়েত ঘরানার রাষ্ট্রগুলো, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, যে তার যে এক্সপ্যানশন পলিসি চালিয়েছিল, তার যে সাম্রাজ্য বিস্তারকারী নীতি চালিয়েছিল, সেইখানে কিন্তু তারা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ছিল না। বা চীনের যে তার যে বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়ার যে জায়গাটা, বা ইন্ডিয়ার তখনকার বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়ার এই বিষয়গুলো, কিন্তু তারা এই সকল রাষ্ট্র কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ছিল না, তবুও কিন্তু তাদের সাম্রাজ্যবাদী যে নীতি সেটা কার্যকর ছিল। তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা রিয়েলিস্টরা সামনে নিয়ে এসেছে। এবং সর্বশেষ যে থিওরিটা রয়েছে সাম্রাজ্যবাদ বিশ্লেষণে, সেটা হচ্ছে সোশিও সাইকোলজিক্যাল থিওরিজ। এখানে মূলত বলা হয়েছে যে সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখার জন্য বা এইটাকে কন্টিনিউশন রাখার জন্য যে কলোনিয়াল পাওয়ারগুলো, তারা কিন্তু সেই এক্সিস্টিং স্টেজে বিভিন্ন ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন গড়ে তোলে, এবং সবচেয়ে যে মেইন সোশ্যাল ইনস্টিটিউশন সেটা হচ্ছে মিলিটারি ক্যাপাসিটি বৃদ্ধি, অর্থাৎ বৃহৎ মিলিটারি তৈরি করা। কারণ এই মিলিটারির মাধ্যমে কিন্তু অত বড় একটা জায়গা তাদের প্রশাসনিকভাবে গঠন করা। তো এখানে আর একটা সোশ্যাল ইনস্টিটিউশন হতে পারে, সেটা হচ্ছে যে ব্যুরোক্রেসি, যেটা বিভিন্ন কলোনিয়াল রাষ্ট্রগুলো তৈরি করেছিল তার মানে কাঠামোটাকে ধরে রাখার জন্য। তো এই 5টা থিওরির আলোকে কিন্তু সাম্রাজ্যবাদকে পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে ভাগ করা হয়। তো এইসব থিওরিগুলোকে নিয়ে পরবর্তীতে আলোচনা করা যেতে পারে, কিন্তু আমাদের আলোচনা সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ। তো এই যে ছিল যে সাম্রাজ্যবাদের ইতিহাস। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপরে যে আলট্রা ন্যাশনালিস্ট চিন্তাভাবনা তৈরি হয়, বিশেষ করে ট্রিটি অফ ভার্সাইয়ের ফলে যেভাবে যুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলোকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, এবং সাম্রাজ্যবাদের একটা অন্যতম উদাহরণ কিন্তু আমরা ট্রিটি অফ ভার্সাইকে ধরতে পারি। তো এবং যে উইড্রো উইলসনের যে 14 পয়েন্ট, সেখানে যে সেলফ ডিটারমিনেশনের যে বিষয়টাকে বলা হয়েছে, এর ফলে কিন্তু অন্য অনেকগুলো কলোনিয়াল রাষ্ট্র, তাদের ভিতর যে ন্যাশনালিস্ট চিন্তাভাবনা সেগুলো তৈরি হয়েছে। আর এক্সিস্টিং যে রাষ্ট্রগুলো ইউরোপে ছিল, বিশেষ করে জার্মানি বা ইতালি, তার মধ্যে কিন্তু ফ্যাসিজম তৈরি হয়েছে। বিশেষ করে তাদেরও এই যে আল্ট্রা ন্যাশনালিস্ট পলিসি, তো এইখান থেকে কিন্তু যে ব্রিটেনের যে নিজস্ব যে নিউ ইম্পেরিয়ালিজম কনসেপ্ট ছিল, সেটা কিন্তু তখন শেষ হয়ে যায় এবং নতুন ধারণার ফ্যাসিজম তৈরি হয়। সেটাও কিন্তু এক ধরনের এক্সপ্যানশন পলিসি বা এক ধরনের ইম্পেরিয়ালিজমের যে একটা বিষয়, যেটাকে হিটলার কায়েম করতে চেয়েছিলেন, বা মুসোলিনি লিবিয়া দখলের মাধ্যমে যেটাকে কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সফল হয়নি।
তো বর্তমানে কিন্তু এই সাম্রাজ্যবাদ বিস্তারকে লিগ্যাল কনসেপ্ট ইলিগ্যাল বলা হয়েছে। যেমন ইসরায়েলের যে পশ্চিম তীর দখল করে নেওয়া, এটাকে কিন্তু ইলিগ্যাল বলা হয়েছে। সাম্রাজ্যবাদ কনসেপ্টটা বর্তমানে কোনো লিগ্যালিটি নেই, লিগ্যাল মানে ভ্যালিডিটি নেই। তো তারপরও আমরা দেখি কোল্ড ওয়ারকালীন সময়ে যে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন তার আশেপাশের অনেক রাজ্যে কিন্তু তার সাম্রাজ্য বিস্তারের মতন একটা প্রভাব বিস্তার করেছে। তার এবং সাম্রাজ্য বিস্তারের একটা অন্যতম উদাহরণ আমরা হিসেবে দেখতে পাই তার যে আফগানিস্তানে যে 1980 সালের দিকে আফগানিস্তানে তার যে ইনভেশন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে যে কোল্ড ওয়ারকালীন সময়ে যে সাম্রাজ্য বিস্তারের নীতি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের। তো যাই হোক, এই ছিল মূলত সাম্রাজ্য বিস্তারের নিয়ে কাহিনী। হয়তো অনেক জটিল করে বলে ফেলেছি, তো আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন। তো যাই হোক, সাম্রাজ্যবাদের এই ধারণাটা আমরা দেখি যে ইতিহাসই লেখা হয় সাম্রাজ্যবাদের ভিত্তিতে। সাম্রাজ্য যেভাবে চলে, অর্থাৎ পাওয়ারফুল যে রাষ্ট্রগুলো, অর্থাৎ যখন প্যাক্স ব্রিটানিকা ছিল, ব্রিটেনের আন্ডারে ছিল, তখন কিন্তু ইতিহাসটা ওইভাবে লেখা হয়েছে। বর্তমানে প্যাক্স আমেরিকানা বা কোল্ড ওয়ারকালীন সময় প্যাক্স সোভিয়েতা বা কিছুদিন পরে যে চায়নার যে বিষয়গুলো, তো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ এবং পার্মানেন্ট একটা অংশ হিসেবে কিন্তু সাম্রাজ্যবাদী চিন্তা বা এই পলিসিটা সবসময় থাকবে। হতে পারে যে বিভিন্ন পন্থায় সেই সাম্রাজ্যবাদী পলিসিটা নিতে পারে। যে বর্তমানে চীনকে মনে করা হচ্ছে যে তারা আফ্রিকায় তাদের সাম্রাজ্যবাদী নীতি চালাচ্ছে, কিন্তু চীনের কোনো মিলিটারি শক্তি কিন্তু ওইখানে নাই। তো এইখানে কিন্তু চীন তার ইকোনমিক পাওয়ারের মাধ্যমে সে কিন্তু এই বৃহৎ অঞ্চলে তার প্রভাবটা বিস্তার করতেছে বা এই বৃহৎ অঞ্চলের পলিসি নির্ধারণ করার চেষ্টা করতেছে। তো সাম্রাজ্যবাদী চিন্তা সবসময় থাকবে। কোন টুলস ব্যবহার করা হচ্ছে এই পলিসিটাকে দেখার জন্য বা মেনটেন করার জন্য, সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার। আমার মনে হয় সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, এটা হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ধন্যবাদ।